একটা রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকতে পারে না। অভ্যুত্থান, এত রক্তপাত, একটু কি আমাদের কোনো চেঞ্জ আসলো না চিন্তায়, মানসিকতায়? খুব দুঃখজনক। অনেকেই প্রশ্ন তুলছেন সংস্কারকে জরুরি মনে করলেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে পরিবর্তন করার সুপারিশ এখানে এসেছে সেটি আসলে নিয়ে অনেকে আপত্তি জানাচ্ছেন। আপনার আপত্তি আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সংস্কার প্রস্তাবগুলো দেখছিলাম এবং আমার কাছে স্ট্রাইকিং সিমিলারিটি মনে হয়েছে। বিএনপি তার ভিশন 2030 2016 সালে, আজ থেকে নিয়ে 9 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিল তার সঙ্গে বেশ কিছু জায়গায় খুব চমৎকার মিল আছে এবং পরবর্তীতে আমাদের 27 দফা বিএনপির এবং 31 দফা সেটার সঙ্গেও চমৎকার মিল আমি দেখতে পাচ্ছি। কিছু জায়গায় ডেফিনেটলি কিছু বৈপরীত্য তো থাকবেই। যেমন আমরা দেখলাম সংবিধানের মূল নীতি আগে যে 4টা ছিল সেই জায়গায় এখন 5টা করা হয়েছে। আগের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই 5টিকে আনা হয়েছে। বহুত্ববাদ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তবে এখন পর্যন্ত সাদা চোখে যেটা মনে হচ্ছে, নানান মত, পথ, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষকে একত্রিত করা এবং সকলকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসবার জন্য বহুত্ববাদ শব্দটি এসছে। এবং ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমি জানি একটা বড় অংশেরই আপত্তি থাকবে এবং আমিও মনে করি ধর্মনিরপেক্ষতা আসলে সংবিধানে থাকা উচিত, কারণ একটা রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকতে পারে না। একটা রাষ্ট্রের কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো রকম আকর্ষণ কিংবা কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো রকম বিকর্ষণ কোনোটাই আসলে থাকবার কথা নয়। সেই জায়গা থেকে ধর্মনিরপেক্ষতাটা বাদ দেয়া আসলে কেন আমি জানি না, বাট ধর্মনিরপেক্ষতার জায়গায় বহুত্ববাদকে ইনক্লুড করে নট অনলি ধর্ম বাট অলসো জাতি, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষকেও একত্রিত করবার চিন্তা থেকে এই বহুত্ববাদ এসেছে কিনা, যদি সেটা হয়ে থাকে তাহলে দ্যাট ইজ পজিটিভ। আর দীর্ঘদিন ধরে একটা ডিবেট আমি করেছি যে সংবিধানে একই সঙ্গে রাষ্ট্রধর্ম এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা, এই দুটো সাংঘর্ষিক, এই দুটো আসলে একসঙ্গে চলতে পারে না। এবং আমরা মানে এটা আসলে বলতে দ্বিধা নাই যে রাষ্ট্রের সঙ্গে আপনি যখন ধর্মকে গুলিয়ে ফেলবেন, রাজনীতির মধ্যে যখন আপনি ধর্মের বয়ান টেনে আনবেন, সেটা আসলে দেশের জন্য, জাতির জন্য আদতে খুব ভালো কোনো ফল বয়ে নিয়ে আসে না। ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্রকে আসলে রাষ্ট্রের জায়গায় থেকেই কাজ করতে হয়। সংবিধান সংস্কার কমিটি আরো বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, যেটা বিএনপির তরফ থেকেও বলা হচ্ছিল। এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, নিম্নকক্ষে 100 জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্বাচনী অংশ নেবে বা এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে না, এমন একটা সুপারিশ এসেছে। এই প্রসঙ্গে আপনার? সংবিধানে দ্বিকক্ষে পার্লামেন্ট করবার যে কথা এসছে এটার সাথে আমরা সহমত, আমরা একমত পোষণ করি এবং আমাদের প্রস্তাবনার মধ্যেও আমাদের যে সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, ভিশন দিয়েছি, সেখানেও 2 কক্ষের কথা বলা হয়েছে। এবং নিম্ন কক্ষে যেটা ডাইরেক্ট ভোটের মাধ্যমে হবে এবং উচ্চ কক্ষে সমানুপাতিক মানে আসন অনুপাতে সমানুপাতিক হারে সদস্য সংখ্যা দিতে পারবে। এতে যেটা হয়, একটা চেক এন্ড ব্যালেন্স এনশিওরড হয়। নিম্নকক্ষে অনেক সময় পপুলিস্ট সিদ্ধান্ত নিতে হয়, অনেক সময় দেখা যায় সেই সিদ্ধান্তটি হয়তো দেশের জন্য, জাতির জন্য খুব মঙ্গলজনক নয়, কিন্তু এই মুহূর্তে এটি খুব জনপ্রিয় একটা সিদ্ধান্ত, সেরকম সিদ্ধান্ত অনেক সময় নিম্ন কক্ষে নেওয়া হয়। সেটা উচ্চ কক্ষে গিয়ে আমরা আশা করব যে সেই জায়গাগুলোতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। 2 হচ্ছে, সমাজের একটা বড় অংশের মেধা এবং প্রজ্ঞা থেকে দেশবাসী কিন্তু বঞ্চিত হয়। তারা দেশকে দিতে পারেন, জাতিকে দিতে পারেন, কিন্তু একটা ডাইরেক্ট মাঠের পর্যায়ে গিয়ে নির্বাচন করে আসাটা, তারা আসলে সেই ধরনের রাজনীতির সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না, ভবিষ্যতেও হবেন না। সো যেটা হয় যে তাদের সেবা থেকে কিন্তু দেশ, জাতি বঞ্চিত হয়। তারা এখন উচ্চ কক্ষে ইনক্লুডেড হতে পারবে। এখানে একটা কথা আমি দলগুলোর ব্যাপারে একটা কশন আমি দিতেই চাই। 50টা সংরক্ষিত নারী আসনকে আমরা অতীতে দেখেছি যে দলগুলো কিন্তু তাদের রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো ইউজ করেছে। কারণ ওয়াইফ, কারো বোন, কারো ভাগ্নি বা যিনি দলের প্রধান, তার আত্মীয়, এরকম মানুষকে দিয়ে 50টা পূর্ণ করার চেষ্টা হয়েছে। বিকজ আমি নিজে পার্লামেন্টে ছিলাম 18 সালে এবং তখন আমি দেখেছি 50টা আসনের নারীরা প্রতিযোগিতামূলকভাবে স্তুতি করেন। পুরুষরা যে করেন না, তারা পুরুষরাও করেন এবং তারাও প্রতিযোগিতামূলকভাবে সেটি করেন। সেই জায়গাটাতে যদি সত্যিকার অর্থেই মেধাবীদের উচ্চ কক্ষে নেওয়া যায় তাহলে একটা পজিটিভ চেঞ্জ হবে। আশা করব ওটা আরেকটা রিহ্যাবিলিটেশন সেন্টার হবে না। আর দ্বিতীয় যে কথাটি, নারীদের জন্য 100টি সংরক্ষিত আসন,
আপনারা ছোটবেলা হজবরল পড়েছেন? আমরা পড়তাম ছোটবেলা, খুব হাসির একটা বই ছিল হজবরল। ছিল হাঁস হয়ে গেল একটা ডিম, এ ধরনের কথা ছিল, বেড়াল হয়ে গেল রুমাল, এরকম মনে হয়েছে আমার। কেন মনে হয়েছে? মানে 50টা সংরক্ষিত নারী আসনের জায়গায় আপনি এটাকে 100 করলেন, এটা সংরক্ষিতই আমি বলবো। কেন বলবো? কারণ এখানে এই আসনগুলোতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই দুই পক্ষই হচ্ছেন নারী, নারী বনাম নারী। মানে এটা দিয়ে আসলে আপনি কি বোঝাতে চাইছেন? এক। দুই হচ্ছে, যদি আপনি মনে করেন যে নারীরা ডাইরেক্ট আসনে নির্বাচন করে সংসদে যাবার মতন ক্যাপাসিটি তাদের নাই, তাহলে বরং তাদের ভোটের অধিকারও নিয়ে নেন, নিয়ে শুধু পুরুষ প্রার্থী দেন 300 আসনে, পুরুষ ভোটাররাই তাদের ভোট দিবে, নারীদের ভোটের অধিকারেরও দরকার নাই। আনুপাতিক হারে হতে পারে। দেখুন, এটা এভাবে হতে পারে যে প্রতিটি দলের কাছে প্রস্তাব রাখা যে আপনারা যতজন পুরুষ সদস্যকে নমিনেশন দেবেন বা যতটা আসনে আপনারা নমিনেশন দেবেন তার 1/3, অন্তত 1/3, বিকজ আমাদের যে জনসংখ্যা তার অর্ধেকের বেশি হচ্ছে নারী, সো অন্তত 1/3 আপনারা নারীকে মনোনয়ন দিতে বাধ্য থাকবেন। সেটা যে কোনো আসনে হতে পারে, যেই আসনে যেই নারীটি কাজ করছে, ভালো করছে, তাকে সেই আসন থেকে মনোনয়ন দেওয়া হোক। কিন্তু আপনি যখন নারী বনাম নারী নিয়ে আসেন, এটা অনেকটা যে আমাদের মানে প্রাগৈতিহাসিক যুগের যে মেন্টালিটি, যে যখন দুজন নারী তর্ক করেন তখন সেটা চুলোচুলি আর ঝগড়া হয়, আর যখন দুজন পুরুষ তর্ক করেন তখন সেটা চমৎকার বিতর্ক হয়। সো এই জায়গা থেকে না আমি আশা করেছিলাম, এত অভ্যুত্থান, এত রক্তপাত, একটু কি আমাদের কোনো চেঞ্জ আসলো না চিন্তায়, মানসিকতায়? খুব দুঃখজনক। কতটুকু যৌক্তিক? দেখুন, বয়স কমিয়ে আনাটা আসলে একটি বিশেষ গ্রুপকে টার্গেট করেই করা হয়েছে। এটা আসলে লুকোছাপার কিছু নাই, আমরা সবাই বুঝতে পারছি, কারণ এটা ছাড়া আর দ্বিতীয় কোনো কারণ নাই। তবে একই সাথে যেই কথাটি আমি যুক্ত করতে চাই, যে একজন সাংসদের কাজ কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ এগুলো না, এগুলো কিন্তু স্থানীয় সরকারের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ। হ্যাঁ, কিন্তু আমাদের সাংসদরা অতি উৎসাহিত এই কাজগুলো করতে, বিকজ তাদের একটা বিরাট পার্সেন্টেজ, তাদের ইনকামের একটা বড় অংশ ব্রিজ, কালভার্টের টেন্ডারবাজি থেকে আসে। সে কারণে তাদের মেধা, তাদের প্রজ্ঞা যদি কিছু থেকে থাকে, আমি দুঃখিত, সেটা তারা ব্যয় করেন আসলে কোন ঠিকাদারকে দিয়ে কাজ করালে কাজটি ভালো কমিশন তার পকেটে আসবে সেই হিসাব নিকাশে। সেই জায়গা থেকে আমি মনে করি দলগুলোর উপরেও একটা প্রেসার ক্রিয়েট করা উচিত, কিছু সংস্কার প্রস্তাব আসা উচিত, যেখানে দলগুলো বাধ্য থাকবে শিক্ষিত, যোগ্য, মেধাবী এবং সৎ একজন ক্যান্ডিডেটকে মনোনয়ন দিতে। আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা কেউ কথা বলছি না। একজন বকলম মানুষও কিন্তু সাংসদ হতে পারেন, কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন যে একটা সাংসদের কাজ ভেরি মাচ পড়াশোনা ওরিয়েন্টেড? হ্যাঁ, তাকে পলিসি মেকিং এর ভূমিকা রাখতে হয়, তাকে আইন প্রণয়নে ভূমিকা রাখতে হয়। আইনটা যখন আসে সেটাকে সংশোধনীগুলো তাকে দিতে হয়, এবং কেন সেই সংশোধনীগুলো চাইছে তার পক্ষে তাকে বক্তব্য দিতে হয়। একজন মানুষ যিনি তার নাম সই করতে পারেন না, আমি এভাবেই বলি, কারণ আমাদের যেহেতু শিক্ষাগত কোন রকম কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যদি নিজের নামও সই না করতে পারেন, আপনি কিন্তু টিপসই দিয়ে এমপি হতে পারেন, এবং উদাহরণ নিশ্চয়ই আছে, ছিল। সো সেই জায়গা থেকে আসলে তারা কি এমপির দায়িত্বটা পালন করবার মানে ন্যূনতম ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করেন? এক, পারলে মানে হচ্ছে, এটা ফ্রেঞ্চ একটা শব্দ, মানে পার্লামেন্ট শব্দটা পারলে থেকে কথা বলতে পারা। হ্যাঁ, আমি হাজি সেলিম, আমি দুঃখিত ওনার নাম নিয়েই বলছি, আমি ওনার ব্যাপারে একটা টক শোতে প্রশ্ন তুলেছিলাম যে ব্যক্তিটি কথা বলতে পারে না তাকে সংসদে পাঠানোর উদ্দেশ্যটা কি হতে পারে। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে দলগুলোকে এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে আনা বা এক ধরনের চাপ দলগুলোর উপর তৈরি করা, যাতে যোগ্য প্রার্থীকে তারা বেছেন। আমরা তো অনেক বছর দেখলাম যে দেখে দেখে রিডিং পড়তে গিয়ে হোঁচট খাওয়া প্রার্থী, আমরা বয়সে সংসদ সদস্য হওয়া, এবং আমরা দেখেছি মানব পাচারকারী, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, ইয়াবা বদি সবাই পার্লামেন্ট ঘুরে এসছে, গান বাজনা কবিতা সব পার্লামেন্ট হয়েছে, জাস্ট নাচটা হয় নাই। মনে রাখা দরকার, পার্লামেন্টে 1 মিনিট চালাতে ব্যয় হয় কত জানেন? 2 লক্ষ টাকা 1 মিনিট।
সো ওই 1 মিনিট এই রকম একটা দরিদ্র দেশের জনগণের করের টাকা খরচ করে আপনি কাউকে গান গাইতে বা কবিতা বলতে পাঠাবেন কিনা এটাও নির্ধারণ করার সময় এসেছে। জাস্ট বিকজ উনি তেলবাজিতে অনেক পটিয়সী, জাস্ট বিকজ উনি বাণিজ্য করে একটা বড় অ্যামাউন্ট আপনার দলে দিয়ে দিতে পেরেছে, সো আপনি একজন যোগ্যকে বাদ দিয়ে আপনি একজন ঢোল ব্যবসায়ী বা একজন মাদক ব্যবসায়ীকে দিবেন কিনা, এই প্রশ্নগুলো আসলে দলের ভিতর থেকে এবং দলের বাইরে থেকে ওঠা উচিত। এবং আরেকটা বিষয় যদি খেয়াল করি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ঠিক রেখে বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনতন্ত্রী, যেটি আপনি একটু আগে বলছিলেন, এর মধ্যে কোনো অভিনবত্ব নেই বলে দাবি করা হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, এই নামটা আপনি যাই করেন না কেন, আপনি যদি ভোটের ব্যবস্থা গোলমাল করেন, কারচুপি করেন, আপনি যদি মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া থাকেন, আপনি যদি গুম বিচার বহির্ভূত হত্যাকে লিগালাইজ করেন এবং আপনি যদি রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেন এই ধরনের কর্মকাণ্ডে, আপনি যদি বাংলাদেশ থেকে টাকা পাচারকে একটা শিল্পের পর্যায়ে উন্নীত করেন, তাহলে বাংলাদেশের নাম আসলে কি হলো তাতে কি সত্যি কিছু যায় আসে? রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন। আসলে কি রাজনৈতিক ঐক্যমতে আসা যাবে এই সংস্কার নিয়ে? দেখুন, রাজনৈতিক ঐক্যমতে আসতে হবে। আমরা যদি শুরু থেকেই চিন্তা করি ঐক্যমত হবে না, তাহলে তো ঐক্যমত কখনোই হবে না। যে কথাটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন যে যেই পয়েন্টগুলোতে রাজনৈতিক ঐক্যমত হবে সেগুলোই আমরা বাস্তবায়ন করব, আর যেগুলো ঐক্যমত হবে না সেগুলো আর বাস্তবায়িত হবে না। সো এটা তো খুব ক্লিয়ার অ্যান্ড সিম্পল। 100টার মধ্যে অন্তত 20-25টাতে তো